নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে আপনাদের কাছে একটা আবেদন, আপনারা আমাকে সহযোগিতা করছেন, আশা করি আপনাদের সহায়তা থেকে বঞ্চিত হব না। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনাদের সহায়তা আমার কাছে চলে আসবে। 18ই ডিসেম্বর সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভা, সেই জনসভায় নাকি অনেকের প্রত্যাশা পূরণ হয়নি। দেখছি অনেকেই বলছেন তারা সিঙ্গুরে শিল্প স্থাপনের ব্যাপারে প্রধানমন্ত্রী নীরব কেন, এই প্রশ্ন তুলছেন। দেখুন, আমি প্রধানমন্ত্রীর বক্তব্য প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছি। আমার পরিষ্কার মনে হয়েছে প্রধানমন্ত্রী বার্তাটা খুব সদর্থক দিয়েছেন। প্রথম কথা, সিঙ্গুরের জমি কৃষকদের ফেরাতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এখন প্রধানমন্ত্রী যদি সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বলেন যে ওই জমিতেই আবার ফিরিয়ে দিতে হবে শিল্পপতিদের, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশের ভায়োলেশন হয়। প্রধানমন্ত্রী সাংবিধানিক পদে আসেন, তিনি কিভাবে সুপ্রিম কোর্টের নির্দেশকে এইভাবে খুল্লাম খুল্লা ময়দানে চ্যালেঞ্জ করতে পারেন? সবাই তো বঙ্গেশ্বরী নন যিনি আইন মানেন না, সংবিধান মানেন না। এবং প্রথম কথা, সামগ্রিকভাবে হুগলি জেলার শিল্প বিকাশ নিয়ে প্রধানমন্ত্রী সদর্থক বার্তা দিয়েছেন। ধনেকালের শাড়ি থেকে হুগলির আলু, পেঁয়াজ, ফুড প্রসেসিং ইউনিট, এবং সার্বিকভাবে যে কথাটা বলেছেন, শিল্প শিল্প করলে তো শিল্প হবে না, শিল্প করার পূর্ব শর্ত হলো তোলাবাজি বন্ধ করা, সিন্ডিকেট বাজের খতম করা, সেইটা হচ্ছে পূর্ব শর্ত। সেটা যদি বন্ধ হয়, শিল্পের গন্তব্য পশ্চিমবঙ্গে হবে। ঠিক যেভাবে আসামে হয়েছে, ঠিক যেভাবে উড়িষ্যায় হয়েছে, বিহারে হচ্ছে, পশ্চিমবঙ্গেও হবে, যদি এই পূর্ব শর্তগুলো পালন করা যায়। এবং তার জন্য দরকার বিজেপির সরকার, এটাই প্রধানমন্ত্রী বলেছেন। তাহলে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ওখানে টাটাকে ফিরিয়ে আনা হবে, এটা অবাস্তব কথা। টাটা আসবে কেন? প্রথম কথা, সেটা সানন্দে একটা সেট আপ করেছে। ন্যানো তার ভায়াবল প্রজেক্ট হয়নি, কিন্তু টাটাকে কেন্দ্র করে ওখানে অটো হাব গড়ে উঠেছে। তাই সিঙ্গুরের মাটিতে আবার টাটাকেই ফেরাতে হবে, এই মামার বাড়ির আবদার তো সবসময় গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। দরকার হচ্ছে সার্বিক শিল্পায়ন। সেই সার্বিক শিল্পায়নের মানচিত্রে সিঙ্গুর যেন থাকে, সেটাই হচ্ছে লক্ষ্য। এবং প্রধানমন্ত্রী সামগ্রিকভাবে শিল্পায়নের বার্তা দিয়েছেন, হুগলির শিল্পায়নের কথা স্পেসিফিকভাবে বলেছেন। হুগলির মধ্যেই তো সিঙ্গুর পড়ে, তাই এত গেল গেল রব তোলার কারণ কি? এবার যে বিষয়টা নিয়ে আমার আজকের প্রতিবেদন, দেখুন, কোন কোন জেলায় তৃণমূল মুখ থুবড়ে পড়বে, দু এক জায়গায় খাতাও খুলতে পারবে না। সবার আগে কুচবিহার, 9টা বিধানসভা কেন্দ্র আছে। রবীন্দ্রনাথ ঘোষকে কুচবিহার পৌরসভার চেয়ারম্যান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দলের অভ্যন্তরে তুমুল ক্ষোভ। খোকাবাবু তাকে সরে যেতে নির্দেশ দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঘোষ বলেছিলেন যে তিনি খোকাবাবুর সঙ্গে দেখা করে তারপরে সিদ্ধান্ত নেবেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন। রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূলের জন্মলগ্ন থেকে কুচবিহারে মাটি কামড়ে তৃণমূলটা করেন। খোকাবাবু ছড়ি ঘোরাতে শুরু করেছেন। তাই পুরনো কর্মীদের, নেতাদের অনেকে বলছেন যে তিনি অসম্মান করছেন। রবীন্দ্রনাথের ঘোষের এইভাবে পদ থেকে সরে যাওয়া কুচবিহার জেলার তৃণমূল সমর্থকদের একটা বড় অংশ ভালোভাবে নেয়নি। কুচবিহার জেলায় একটা মাত্র আসনে তৃণমূল লড়াইয়ের জায়গায় আছে, সেটা হচ্ছে সিতাই। তাও কন্ডিশন আছে। যেমন জগদীশচন্দ্র বাসুনিয়া যখন ওয়াকফ সংশোধনী আইন পরিণত করার জন্য বিল সংসদে পাশ হলো, তখন তিনি যাননি সেখানে। তা নিয়ে মুসলিম মননে ক্ষোভ তৈরি হয়েছে। তারপর ভুল বুঝতে পেরে জগদীশ বাসুনিয়া সিতাইতে ওয়াকফ বিরোধী একটা মিছিলে অংশ নিতে গিয়েছিলেন, কিন্তু তাকে সেখানে অংশ নিতে দেওয়া হয়নি। সিতাই থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন এক প্রবীণ নেতা, যার সেখানে যথেষ্ট হোল্ড আছে। তাই সিতাই এখনো অব্দি 50-50। তাছাড়া কুচবিহার জেলার বাকি 8টা আসনে তৃণমূল দাঁত ফোটাতে পারবে না। দিনহাটায় উদয়ন গুহর পরাজয় কার্যত নিশ্চিত। তৃণমূলের একটা বড় অংশ উদয়নবাবুর পরাজয় নিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছেন। এবং কুচবিহারে বিজেপির জেতা প্রার্থীরাও সবাই যে মনোনয়ন পাবেন
সেটাও কিন্তু গ্যারান্টি নেই। আসুন আলিপুরদুয়ার জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলায় একটা আসন তৃণমূল পেতে পারে, আলিপুরদুয়ারে পাবে না, জলপাইগুড়িতে একটা মাত্র। দার্জিলিং সমতল এবং পাহাড় মিলিয়ে খাতা খোলার সম্ভাবনা তৃণমূলের নেই, খাতা খোলার সম্ভাবনা তৃণমূলের নেই। পেলেও ধরুন রাজগঞ্জটা পেলেও পেতে পারে, কিন্তু সম্ভাবনা নেই। উত্তর দিনাজপুরে তৃণমূল পাবে। গোয়ালপুকুরে সম্ভবত ভিক্টর জিতবেন, করণদিঘি বিজেপির দখলে যাবে, ইটাহার, চোপড়া আর ইসলামপুর এই তিনটে তৃণমূলের জয়ের সম্ভাবনা আছে, তবে ইটাহার 50-50, রায়গঞ্জে 50-50, কালিয়াগঞ্জ বিজেপি জিতবে। দক্ষিণ দিনাজপুরে তপন আর কুশমন্ডিতে তৃণমূলের জয়ের সম্ভাবনা আছে, বাকিগুলো বিজেপি জিতবে। মালদা জেলার 12টা আসন মিলিয়ে নেবেন আমার কথা। যদি সম্ভব হয় একমাত্র হরিশ্চন্দ্রপুরে তৃণমূল জিততে পারে, টাই টুয়ে বাকি 11টা আসনে দাঁত পোটাতে পারবে না, খাতা খুলতে পারবে না তৃণমূল। আগেরবার 2021-এ 8টা আসন পেয়েছিল তৃণমূল, বিজেপি 4টে, এবার কংগ্রেস 6টা, বিজেপি 6টা, এরকম হবে। তৃণমূল খাতা খুলতে পারবে না। যদি খুব ভালো ভাগ্যদেবী সুপ্রসন্ন থাকেন তাদের উপর, হরিশ্চন্দ্রপুর আসনটা তারা জিততে পারে। তাহলে আগের বার জিতেছিল 8টা আসন, এবার হয়তো সর্বোচ্চ একটা আসন জিততে পারে। তো হরিশ্চন্দ্রপুর এখনো পর্যন্ত আমরা যে গ্রাউন্ড রিপোর্ট পেয়েছি তাতে তৃণমূলের অবস্থান খুব শক্তপোক্ত নয়। মুর্শিদাবাদে 22টা বিধানসভা কেন্দ্র, আগের বার 20টা তৃণমূল জিতেছিল, বিজেপি 2টো। এবার মুর্শিদাবাদে তৃণমূল সিঙ্গেল ডিজিটে নেমে আসবে, ওই 6 থেকে 7টা। শুধুমাত্র হুমায়ুন ফ্যাক্টর নয়, হুমায়ুন অনেক জায়গায় তৃণমূলের যাত্রাভঙ্গ করবেন, 1-2টো আসনে জিততে পারেন, তিনি হয়তো জিতবেন, কিন্তু সেখানে কংগ্রেস, বাম, আইএসএফ সবার একটা অলিখিত সমঝোতা হবে। তাই সংখ্যালঘু ভোট, মুসলমান ভোট, যেটা 100-র মধ্যে 91টা তৃণমূল পেয়েছিল, সেটা কিন্তু এবার পাবে না। তাই মুর্শিদাবাদে সর্বোচ্চ 6 থেকে 7টি আসন পেতে পারে, পেয়েছিল 20টা, এবার 6 থেকে 7টা। আপাতত কুচবিহার থেকে মুর্শিদাবাদ পর্যন্ত জেলাগুলোর পূর্বাভাস দিলাম, যে জেলাগুলোতে তৃণমূলের মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা প্রবল। এখনো পর্যন্ত এই কটা জেলার গ্রাউন্ড রিপোর্ট আমার কাছে এসছে, ওখানকার বিভিন্ন অংশের মানুষের সাথে কথা বলেছি, তৃণমূলের লোকদের সাথে কথা বলেছি, কংগ্রেস বিজেপির লোকদের সাথে কথা বলেছি, স্থানীয় স্তরে সাংবাদিকতা করেন তাদের সঙ্গে কথা বলেছি, এবং সমাজের যারা বিশিষ্ট মানুষ তাদের সঙ্গে কথা বলে এই অনুমানটা আমার হচ্ছে, মানে কুচবিহার থেকে মুর্শিদাবাদ 76টা আসনের মধ্যে তৃণমূলের ভরাডুবি কার্যত অবশ্যম্ভাবী, কেউ নাকি এবার ঠেকাতে পারবে না। যদি মুর্শিদাবাদ পর্যন্ত তৃণমূলের এই রকম ভরাডুবি হয় বা মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা থাকে, তাহলে সরকার গঠনের প্রশ্ন কিন্তু অনিশ্চিত হয়ে যাবে। এই যে বেলডাঙ্গার ঘটনাটা ঘটলো, মতিউর রহমান বলে একজনকে গ্রেপ্তার করেছে, সে নাকি মাস্টার মাইন্ড, মিমের সক্রিয় সদস্য, কিন্তু হুমায়ুন কবির ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছেন বেলডাঙ্গার ঘটনা নিয়ে। কি বলেছেন তিনি, আমায় শুনেন। রেল লাইনে গিয়ে আবার অবরোধ হলো, কিছু হিন্দু দোকান ভাঙচুর হলো, সেটা কোনো মতেই এই ইনসিডেন্ট ঘটতো না। আমি দাঁড়িয়ে থেকেছি 1 ঘন্টা ওই মানে পাবলিকের মধ্যে, পাবলিককে এত ভাবে বোঝাচ্ছি, তৃণমূল ভেতর থেকে পুরো উস্কাচ্ছে, হ্যাঁ, আর পুলিশ একদম নির্বিকার দাঁড়িয়ে থাকছে, আইসি, অ্যাডিশনাল এসপি, এসডিপি ওর মতো অফিসার সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দিচ্ছে। আমি বললাম এর পরিণতি কিন্তু খুব খারাপ জায়গায় যাবে। তারপরে যখন তারা আবার আইন ভাঙলো, যারা যখন দোকান ভাঙচুর করতে গেল, তখন 30 জনকে অ্যারেস্ট করলো। এটা তো দরকার ছিল আগে, যখন তারা এরকম উচ্ছৃঙ্খলতা করছে, আমাদের কথাও শুনছে না, তখন আমি পুলিশকে বললাম দরকার হলে মৃদু লাঠিচার্জ করুন,
এখানে আমি দাঁড়িয়ে থাকছি, আপনাদের কেউ ওখানে কিছু করতে পারবে না। কোনো মতেই পুলিশ বলছে আমাদের উপর থেকে নিষেধ আছে। তারা উপর থেকে নিষেধ আছে, এইভাবে বিশৃঙ্খলা চলবে? তাহলে আপনারা কি করতে চাইছেন? অথচ অভিষেক আমার বক্তৃতাতে বলছে যে বিজেপির বাবুরা আমি আমার নাম না করে আমাকে বলছে যে এর ইন্ধনে সব হচ্ছে। তাহলে তোর প্রশাসন কিসের জন্য আছে? গদ্দার বলেছে, বলেছে তো তোর পিসি কিসের জন্য আছে, তোর প্রশাসন কিসের জন্য আছে? আমার কি দায় আটকে গেছে যে আমাকে সমস্ত কিছু পিস রাখতে হবে? তোরা কিসের জন্য আছিস? তোরা রাজ্য সরকারে বসে আছিস, তোরা ক্ষমতা ভোগ করছিস, আর এইখানে মানুষের মানে সিকিউরিটি নিয়ে তোরা ছিনিমিনি খেলছিস, মানুষের নিরাপত্তা নিয়ে তোরা ছিনিমিনি খেলছিস। যারা রাস্তায় নেমেছিল হুমায়ুন দা বেলডাঙ্গায়, তারা কারা? তাদের রাজনৈতিক পরিচয় কি? কোন রাজনৈতিক পরিচয় নাই, তারা আম পাবলিক, সাধারণ। ইমোশনালি তাদের প্রতিবেশী কেউ মার খাচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ বিহারে মার খাচ্ছে, কেউ ঝাড়খণ্ডে খাচ্ছে, কেউ উড়িষ্যাতে তাদের ডেড বডি আসছে। তারা একদমই আম পাবলিক। তারা ভোট দেওয়ার সময় অধিকাংশ তারা বিগত 4-5-3-4টে ইলেকশনে সব তৃণমূলকেই ভোট দিয়েছে। হ্যাঁ, এখন তৃণমূলের কন্ট্রোলে নাই, তারা এখন এই সবগুলা করছে। এত তাদেরকে নিষেধ করা হচ্ছে। আমি প্রথম যেদিন শুক্রবারে আমি কলকাতা যাই, যেদিন ডেড বডি নিয়ে অবরোধ করে, আমি তখন বারবার নিষেধ করেছিলাম যে তোমরা এটা করো না, তোমরা ডেড বডি তোমাদের কবরস্থ করো, আমি কলকাতা থেকে ফিরে তোমাদের কাছে বসবো, বেলডাঙ্গা থানার সাথে বসবো, অফিসারদের সাথে বসবো, তোমাদের যাতে বিচার পাও তার ব্যবস্থা করব। কিন্তু তারা এইসব উস্কানিতে 6 ঘন্টা 7 ঘন্টাটা করলো। কালকে আবার আরেকটা ছেলে আনিসুর, সে মার খেয়েছে 2 দিন আগে ওই গাজীপুরে, বিহারের। তাকে নিয়ে এসে বেলডাঙ্গা একটা হসপিটালে ভর্তি করেছে। কালকে তাকে রেফার করেছে বেলডাঙ্গাতে, সেই রকম ইনফ্রাস্ট্রাকচার নেই, ওরা রেফার করেছে বহরমপুর মেডিকেল কলেজে। এইটাকে কে বা কারা নোটিশ দিচ্ছে যে এ ছেলেটাও মারা গেছে, বুঝলেন না? যে এটা রটিছে, আমি বেলডাঙ্গায়, আমার বাড়ির থেকে বেলডাঙ্গা যেতে মিনিমাম 8 ঘন্টা লাগে। যখন আবার অবরোধ করেছে, আমি রেডি হচ্ছিলাম ডোমকলে বেরিয়ে যাওয়ার জন্য। ডোমকলে আমার মিটিং ছিল বেলা 2টোয়। আমি ডোমকলে বেরিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, যখন খবর আসলো আমি তুরন্ত রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে ওখানে স্পটে গিয়ে দেখছি পুলিশ নীরব দর্শক, আর সেখানে আবার দুনিয়ার জাম। একবারে বড়ুয়া মোড় থানা থেকে 200 মিটার দূরত্ব, সেখানে অবরোধ চলছে। আমি সেখানে সরাসরি নেমে গেছি, তার ফুটেজ আপনি পাবেন, এবিপিতেও দেখাচ্ছে, বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে, আমি দেখেছি। কারণ হ্যাঁ, তো তাহলে পুলিশ কি চাইছে? পুলিশ চাইছে আবার একটা ঝামেলা বাড়ুক। পুলিশ চাইছে এখানে হুমায়ুন কবিরের পক্ষে লোক হয়ে গেছে বেশি, ওদের মিটিং মিছিল করতে পারছে না। ওদের কালকে অভিষেকের মিটিং এ 5,000 লোক হয়েছে, আর আমার মিটিং 30-35 হাজার লোক হয়েছে ডোমকলে। আপনারা ফুটেজ দেখলেই দেখতে পাবেন। হ্যাঁ, আর একটা 200 মিটারের রোড শো করে বড় বড় লেকচার বেড়ে চলে গেল। আগামী দিনে একে বুথের নেতা করে দেবো, অল ইন্ডিয়ার ওই জয়েন্ট সেক্রেটারি বাদ দিয়ে বুথের নেতা করে দেবো। তার মানে তৃণমূলের এই উস্কানি দেওয়ার পিছনে কি ভোটের অঙ্ক, আবেগ কি উস্কানি? একদম ভোটের অঙ্ক, পুরোপুরি লোকাল থেকে দেখছে হুমায়ুন কবিরের এত ইমেজ হয়ে যাচ্ছে। হুমায়ুন কবির বাবরি মসজিদ এত ভাবে জাঁকজমট ভাবে ভিত্তি স্থাপন করে দিল, তারপরে 10ই ফেব্রুয়ারি বাবরি মসজিদের কাজ শুরু হয়ে যাবে, তাহলে আমাদের ভোট ব্যাংক ধস নেমে যাবে। এখন তাদের ফাঁসানোর জন্য, তাদের মিথ্যা করে বিপদে ফেলার জন্য এসব প্ল্যান করছে, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝলাম। কিন্তু মিমের সঙ্গে একটা বৈঠক হওয়ার কথা আছে না তোমার? হায়দ্রাবাদ যাবে বলছিলে, কবে সেটা? দাদা, আমাকে এইসবের জন্য প্রোগ্রামটা পিছাতে হয়েছে। ওনারাই সম্ভবত আসবে, তারা ডেট দেবে, বা আমাকেও যদি যেতে হয় বা আমার কোনো প্রতিনিধি যাবে, সেটা কালকের মধ্যেই পাকা ইনফরমেশন পেয়ে যাবেন। আমি এখন ওটা সার্কুলেট করতে চাইছি না। আমার সঙ্গে এদের মিমের সাথে আলোচনা জারি আছে, আইএসএফ এর সাথেও আছে, এবং সিপিএম এর সাথেও আছে। সিপিএম রাও ওদের সেলিম সাহেব কেরল যাচ্ছে, কেরল থেকে 22 তারিখে ফিরবে। তারপরে আমি সবারই সাথে ঠিকঠাক করে, এখন এটাকে কোন রকম ওপেন করেন না,
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা যেটা খুবই দরকার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, তোমার সেটা কোন স্টেজে দাঁড়িয়ে আছে? সেটা দাদা শুক্রবারে হিয়ারিংটা হয়েছে। হুম শুক্রবারে হিয়ারিং হয়ে ওনারা জাস্টিস সুব্রা ঘোষ ওনাদের সবারই যাওয়ার কথা ছিল ওই সার্কিট বেঞ্চ যেটা নর্থ বেঙ্গলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আমাদের রাজ্যের 14 জন বিচারপতি, তার মধ্যে ইনি ছিলেন। কাজে তড়িঘড়ি করে হিয়ারিংটা করার পরে আবার উনি নেক্সট সোমবার আগামীকাল হিয়ারিং রেখেছেন, দিয়ে ওনারা চলে গিয়েছিলেন চার্টার বিমানে করে ওখানে প্রোগ্রাম ছিল। আবার কালকে হিয়ারিংটা উঠবে আশা রাখছি। আমার সিকিউরিটি কেন্দ্র বাহিনী পাওয়ার জন্য যথেষ্ট গ্রাউন্ড আছে, তো সেক্ষেত্রে নিশ্চয়ই হবে। আপনি ধরেন ডাইরেক্ট ওরা দিতে চাইছে, আমি আপনাকে বলছি, কিন্তু আমি কোনো মতেই নেব না সেটা, নেব না। কারণ এমনিতেই টিএমসি আমাকে দেখে দেওয়ার চেষ্টা করছে আমি বিজেপির হয়ে কাজ করছি, বিজেপির দালালি করছি। কালকে অভিষেক সেটা বলেছে, দেখেছেন যে বিজেপির বাবুরা নতুন করে এক গদ্দার তৈরি হয়েছে। কে গদ্দার? মমতা ব্যানার্জি কত রকম গদ্দারি করেছে বাংলার মানুষের সঙ্গে, সেটা আমি আগামী দিনে প্রমাণ করবো। আমি গদ্দার না তারা গদ্দার? এটা তোমার অফিসিয়াল ভার্সন, এটা কিন্তু আমি আপলোড করব। হ্যাঁ। আর হুমায়ুনদা, তোমার সঙ্গে তাহলে আমার দেখা হচ্ছে কবে? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.